কাল সকালে রেডি হয়ে থাকিস। তুই আর ইন্দিকে একই সাথে স্কুল নিয়ে যাব। তোর স্কুলেই তাকে অ্যাডমিশন করিয়েছি। ঠিক আছে ভাইয়া। পরে আকাশও খাওয়া দাওয়া করে নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ইদনি আগেভাগে ঘুম থেকে উঠে যায়। সে ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। তার কিছুক্ষণ পর আকাশেরও ঘুম ভাঙে। তার ঘুম ভাঙার পর ইদনিকে বসে থাকতে দেখে বলে, ইদনি, কখন উঠেছো তুমি? এই তো একটু আগেই। ও আচ্ছা, শোনো, তুমি রেডি হয়ে নাও। আমি তোমাকে আর দিয়াকে একসাথে স্কুলে দিয়ে আসবো। ইদনি চটজলদি রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। তারপর আকাশও ফ্রেশ হয়ে রেডি হয়। পরে ইদনি আর আকাশ নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য। নাস্তার পাড়া শেষ করে দিয়া আর ইদনিকে গাড়ি করে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পরে স্কুলে এসে নামতেই দিয়া তার ক্লাসে চলে যায় আর আকাশ ইদনিকে নিয়ে প্রিন্সিপালের রুমে যায় বই আনার জন্য। আকাশ ইদনির বই নিয়ে ইদনিকে ক্লাসে দিয়ে আসার জন্য তাকে নিয়ে হাঁটা ধরে। তখনই মাঝপথে একটা মেয়ে এসে আকাশকে বলে, এই যে আপনি নিশ্চয়ই ইদনির ভাই? কিন্তু কেন? কেন বলতে আসলে আসলে কি? আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। আপনাকে আগেও বেশ কয়েকবার ইদনিকে স্কুলে আনা নেওয়া করতে দেখেছি। সেই তখন থেকে আপনাকে কেন জানি আমার ভালো লাগে। মেয়েটার মুখে এমন কথা শুনে ইদনির চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই আকাশের মাথায় একটা বুদ্ধি আসে। আসলে তুমিও অনেক সুন্দরী, অনেক মায়াবী দেখতে। তোমার চেহারাটা একদম মনোমুগ্ধকর। আকাশের কথা শুনে মেয়েটা বেশ লজ্জা পায়, কিন্তু অন্যদিকে ইদনি চরম রেগে যায়। কিন্তু সে কিছুই বলতে পারে না আকাশকে, কারণ সে আকাশকে কিছু বলার মতন যোগ্যতা রাখে না। যদি সে আকাশকে স্বামী হিসেবে মানত বা তাকে স্ত্রীর অধিকার দিত, তাহলে সে হয়তো কিছুই বলতে পারতো। কিন্তু সেই সুযোগ বা অবস্থান তার নেই বা হয়নি এখনো, তাই সে কিছুই বলে না। কিন্তু তার ভেতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে যেন তার জিনিসের উপরে কেউ অধিকার ফরাচ্ছে। অদ্ভুত ধরনের একটা কষ্ট অনুভব করছে সে নিজের ভেতরে। তাই সে চোখ মুখ কালো করে সামনের দিকে হাঁটা ধরে। এদিকে আকাশ ইদনির হাবভাব দেখে বুঝতে পারে যে তার ওষুধটা কাজে লেগেছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। তারপর মেয়েটার সামনের থেকে চলে আসলাম। একটু জোরে হাঁটা দিয়ে ইদনির কাছে গেলাম। সে চোখ মুখ একদম কালো করে রেখেছে। এই ইদনি, কি হয়েছে তোমার? বিহুদে প্রশ্ন করলাম ইদনিকে, কারণ আমি ভালো করে জানি কি হয়েছে। তার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া যে তার জ্বলছে, সেটা আমি বুঝতে বাকি নেই। না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ও তাহলে ঠিক আছে, কিছু না হলেই হলো। আচ্ছা চলো, তোমার ক্লাসে দিয়েছি। তারপর ইন্দিকে সাথে নিয়ে ক্লাসে দিয়ে আসলাম। সে মনমরা হয়ে ক্লাসের ভিতরে ঢুকে পড়লো। ক্লাসে ঢুকার সময় সে আমার সাথে একটা কথা বলেনি। আমি আশা করেছিলাম সে আমায় কিছু একটা বলবে, বাট সে চুপচাপ ক্লাসে ঢুকে পড়েছে। যা কি আর করার। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে নিজের কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু মাঝপথে 4-5টা গাড়ি এসে আমায় আটকায়। আমি গাড়ির সামনের থেকে নিতে পারছি না, পিছনেও যেতে পারছি না, মধ্যখাবে আটকে গেছি আমি। তখনই আমার পথ আটকানো গাড়িগুলোর ভিতর থেকে কয়েকজন লোক অস্ত্র হাতে নিয়ে বেরিয়ে এসে পরে তারা আমার গাড়ির সামনে এসে আমার দিকে অস্ত্র তাক করে চতুর্পাশ থেকে ঘিরে ফেলে। কি করব ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি ফোনের লোকেশন অন করে জায়গা মতন একটা মেসেজ পাঠিয়ে দিলাম। তখনই সেই লোকজনগুলো ইশারায় আমাকে গাড়ির কাজ খুলতে বলে। আমি চুপচাপ তাদের কথা মতন গাড়ির কাজ খুলে দিলাম। তখনই একজন এসে আমার গলায় গুলি ঠেকিয়ে ধরে গাড়ি থেকে বের হতে বলে। অপরাগ হয়ে তাদের এই কথাটা মেনে নিতে হলো আমাকে। গাড়ি থেকে নামতেই তারা আমাকে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে ওঠে। পরে আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। তখন তারা আমার চোখ থেকে কালো কাপড় খুলে তখন নিজেকে আবিষ্কার করলাম একটা বন্ধ ঘরের মধ্যে। তাদের সবার মুখের মধ্যেই ছিল মাস্ক, কারো চেহারাই দেখা যাচ্ছে না। তারা আমায় ধরে নিয়ে গিয়ে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। এই তোমরা কারা, আর আমাকে এখানে কেন এনেছো? আমরা তোর জম, আর তোকে এখানে এনেছি মারার জন্য। ও ভালো কথা, তো মেরে ফেলো আমায়। একজন না, এত সহজে না। আমাদের ম্যাম আসছে, তারপর তোকে কিভাবে মারবে সেটা তিনিই ডিসাইড করবে।
আমাদের কাজ হচ্ছে তোকে উঠিয়ে আনা, তাই তোকে আমরা উঠিয়ে এনেছি। আর কিছুই বললাম না, চুপচাপ বসে আছি। তারা আমায় বেঁধে রেখে অন্য রুমে চলে গেছে। তখন আমার নজর গেল একটা টেবিলের উপরে, যেটা থেকে কিছুটা দূরে রাখা। আর সেই টি টেবিলের উপর নজর পড়তে বমি চলে আসলো, কারণ সেখানে দুইটা কাটা হাত রক্তমুখা অবস্থায় কি যেন রেখে দিয়েছে, যার থেকে বাজে একটা স্মেল ছড়াচ্ছে রুমের মধ্যে। আর হাতগুলো দেখতে বেশ জঘন্য লাগছিল। আমি দাঁত মুখ খিঁচুনি দিয়ে বসে আছি। তখনই তাদের থেকে একজন রুমে এসে আমায় দেখার জন্য। কিরে, আছিস তো তুই? তোরা অতিরিক্ত প্রস্তাবে, তোরা জানিস না যে তোরা কোথায় হাত দিয়েছিস? এই বেটা, এই একদম কথা কম। আর আমরা কোথায় হাত দিয়েছি তা আমাদের জেনে লাভ নেই। ম্যাম অর্ডার করেছে তোকে তুলতে, তাই তোকে তুলে এনেছি। এরপর যা হবে ম্যাম বুঝে নিবে সেসব। আর তুই যতই বড় হোস না কেন, আমাদের সাথে কোনোদিনই তুই পেরে উঠবি না। তো চুপচাপ বসে থাক, ম্যাম হয়তো চলেই আসবে আর কিছু সময়ের মধ্যে। তারপর ওপরের টিকিট কেটে দিলে চুপচাপ উপরে চলে যাস, ঠিক আছে? আমাকে উপরে পাঠানোর চক্করে যেন তোদেরকে উপরে যেতে না হয়, সেই দিকটা একটু ভালো করে লক্ষ্য রাখিস। আকাশের কথা শুনে তার রুমে আসা মানুষটা প্রচণ্ড ক্ষেপে যায়, যার ফলে সে এসে আকাশের কলার চেপে ধরে আর আকাশকে বলে, এই বেটা, এই গলাবাজি একদম কম। তুই হয়তো আমাদের সম্পর্কে এখনো ভালো করে জানিস না। শোন, মানুষকে মারার জন্য আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। আমরা চাইলে আমাদের ধারালো দাঁত দিয়েই মানুষকে শেষ করে দিতে পারি। তুই কি না আমাদের সাথে এসে বাহাদুরি করছিস? আকাশ লোকটার কথায় কিছু না বলে একটা হাসি দেয়। তখনই সেখানে গোড়াবাজি শুরু হয়ে যায়। ফরিদ অনেক ছেলেপেলে নিয়ে আকাশকে বাঁচাতে এসেছে। আকাশ তখন লোকেশন অন করে ফরিদকে মেসেজ করেছিল। আকাশকে কিডন্যাপ করা লোকজন এত ছেলেপেলে দেখে আকাশকে রেখে অন্য রাস্তা ধরে পালিয়ে যায়। ফরিদ ছেলেপেলে নিয়ে এসে আকাশকে উদ্ধার করে। ভাই কিভাবে কি হলো তাদের এত বড় কলিজা যে তারা আপনাকে উঠিয়ে এনেছে? আমিও সেটাই ভাবছি যে তোরা কার পাওয়ারে এত উড়াউড়ি করছিস। ভাই হয়তো এসবের পিছনে বড় কারোর হাত রয়েছে। আন্ডারওয়ার্ল্ডের লোকজন জড়িত এর সাথে। কি? তাহলে এখন কি করবে ভাই? কি আর করবো, ধরে বসে সব কয়টাকে কুপিয়ে মারবো। তারা যত বড় শেয়ানাই হোক না কেন, মনে রাখিস এটা আমার দেশ, আর এই দেশে ভিনদেশি কোনো মাফিয়ার পাওয়া চলবে না। ভাই সে না হয় চলবে না, কিন্তু এখন এদের কি করবেন? ওদের একটাকে ধরতে পারলে বাকিদের খবর পেয়ে যাব। তোরা কিছু সময় এখানে অপেক্ষা কর, কারণ তারা কোন ম্যাম আসার কথা বলছিল, দেখি সে আসে কিনা। অবশ্য আসবে না জানি, কারণ তারা হয়তো এত সময় তাদের ম্যামকে ইনফরমেশন করে দিয়েছে। তাও একটু অপেক্ষা করি ভাই। ছেলেপেলে নিয়ে অনেকটা সময় অপেক্ষা করলাম তাদের ম্যামের জন্য, কিন্তু সে আসলো না। তার মানে অবশ্য তাদের ছেলেপেলে আমাদের বিষয়ে জানিয়ে দিয়েছে। এই ফরিদ, চল এখান থেকে। আমার মনে হয় আসবে না। ভাই চলেন, কারণ আমারও মনে হচ্ছে তাদের লিডার আসবে না। সবাইকে নিয়ে সেখান থেকে চলে এলাম। তারপর ফরিদকে বললাম ছেলেপেলেকে সবসময় সাথে সাথে রাখতে। পরে আমি বাসার জন্য রওনা হলাম। বাসায় যেতে যেতে তাদের সাহস নিয়ে কল্পনা করছি যে কত বড় কলিজা হলে তারা আমাদের দেশে এসে আমাকে উঠাতে পারে। না, এর একটা ভিত করা দরকার। এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি। ঘড়ির কাঁটা 12টা ছুঁইছি। ঘরের দরজা বাড়ি দিতে দিকে এসে খুলে দিল। কিরে, তুই বাসায় কখন এলি? তোদের না ক্লাস একটা শেষ হওয়ার কথা? আর ইন্নি কোথায়? একটাই শেষ হয়, কিন্তু ইদনি ভাবির নাকি ক্লাস করতে ভালো লাগছিল না, তাই ভাবিকে নিয়ে চলে আসছি। তো সে এখন কোথায়? রুমে আছে। উপরে নিজের রুমে চলে এলাম। রুমে এসে দেখি ইদনি অন্য পাশ ফিরে বিছানায় শুয়ে আছে। বিছানার কাছে গিয়ে ইদনিকে ডাক দিলাম, এই ইদনি, কি হয়েছে তোমার? ইদনির কোনো জবাব নেই। আকাশ আবার তাকে জিজ্ঞেস করে, এই ইদনি, কি হয়েছে তোমার? তোমার নাকি ভালো লাগছে না বলে ক্লাস থেকে চলে এসেছো। তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি? ইদনি এবারও কোনো জবাব নেই। ইদনির কোনো সারা শব্দ না পেয়ে আকাশ তাকে হাত দিয়ে নাড়া দেয়। তখনই ইদনি লাল লাল চোখ নিয়ে আকাশের দিকে ঘুরে তাকায়। আকাশ তার চাহনি দেখে ভেবাচেকা খেয়ে যায়।
কারণ ইডনির 2 চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, তার উপরে আবার তার চোখ জোড়া অগ্নিশিখার মতন লাল হয়ে আছে। এমনি কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? এবার ইডনি জবাব দেয়, না কিছু হয়নি, আমি ঠিক আছি। না, এটা বললে তো হয় না। তোমার চোখের পানি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার কিছু একটা হয়েছে। ইডনি এবার চরম লেগে যায়। এই আমার কিছু হলে তোর সমস্যা কি? তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না। তুই তো মাতব্বরি না করে নিজের কাজ কর গিয়ে। আরে এমনি তুমি খামোকা রেগে যাচ্ছ কেন? আমি খামোখা রাগ করেছি তাই না? তোর কথা অনুযায়ী আমার রাগের কোনো কারণ নেই। আরে খামোকা রাগ করো আর যাই করো, কিন্তু কি জন্য রাগ করছো সেটা তো বলবে। তোর আসলে শরীরটাই বড় হয়েছে, মানুষের মন বোঝার ক্ষমতাটা আল্লাহ তোকে দেয়নি। আরে আজব তো। এই তোর আজবের গুষ্টি মারি, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, আমার চোখের সামনে আসবি না একদম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রুম থেকে বেরিয়ে আসলাম, কিন্তু এমনির ইমন ধারা অদ্ভুত আচরণ দেখে আমার ভিতরে কোনো কৌতূহলেই কাজ করছে না। কারণ তার অদ্ভুত আচরণের আসল রহস্যটা কি সেটা আমার জানতে বাকি নেই। তার অদ্ভুত আচরণের কারণ হলো তার স্কুলের মেয়েটার সাথে রসিকতা করা, কিন্তু তার ভিতরে অন্য একটা জিনিস আমাকে ভাবাচ্ছে যে এমনি তো আমায় ভালোবাসে না বা আমায় সহ্যই করতে পারে না, তাহলে অন্যের সাথে রসিকতা করায় সে কেন এতটা হাইপার হচ্ছে। তো যাই হোক, সে আমার সাথে কেমন আচরণ করবে সেটা তার ব্যাপার, সেসব নিয়ে আমি কখনোই মাথা ঘামাবো না। দুপুর হয়ে এসেছে, আবার রুমে এসে ইদনিকে খাওয়ার জন্য ডাক দিলাম, কিন্তু সে সোজা বাংলা না করে দিল যে সে খাবে না। দুপুর পেরিয়ে রাত হয়ে এসেছে, এর মধ্যে আমি তার সামনে আসিনি। সারাটা দুপুর সে রুমে কাটিয়েছে। সিদ্ধান্ত নিলাম রাতেও খাবারের জন্য জোর করবো না তাকে। আকাশ ইদনি কান্না করছে কেন? আকাশ ইদনি কান্না করেছিল কেন? তাকে খাইয়ে দেওয়ার সময় কি করেছিস তুই ওর সাথে? কি করব আমি আবার তার সাথে? কিছু তো একটা করেছিস, না হয় সে কান্না করেছিল কেন? না, আমি তার সাথে কিছু করিনি। আর সে কান্না করছিল কেন সেটাও আমি জানি না। তবে তুমি তো তাকে জিজ্ঞেস করতে পারতে। করেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। তবে তার কান্নার ধরন আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয়নি। হয়তো মেয়েটা কোনো কিছু নিয়ে বেশ কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে গলায় কাশি চলে এলো, কারণ তিনি ঠিকই ধরছেন যে সে কিছু একটা নিয়ে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু মাকে সেটা বলা যাবে না বা বুঝতে দেওয়া যাবে না। তাই কথা ঘুরিয়ে ফেললাম। মা তার হয়তো বাসার মানুষের কথা মনে পড়ছে, না হয় আমাদের বাসায় তো কোনো কিছুর কমতি নেই। আর তাছাড়া আমিও তার সাথে কোনো ধরনের খারাপ কিছু আচরণ করিনি, সে কষ্ট পাবে। তা হলেও হতে পারে। আচ্ছা শোন, তুই তার থেকে আজ রাতে একটু জিজ্ঞেস করিস যে কি হয়েছে, তার কি বাসার জন্য মন খারাপ কিনা। যদি তাই হয় তাহলে কাল সকালে তাকে নিয়ে তুই তার গ্রামে যাবি, পরে সেখানে কিছুদিন থেকে বাড়ি ফিরবি। ঠিক আছে। পরে আমিও খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দেবে না। তাই আর মুখ নষ্ট করলাম না, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছি। আর সে আগে থেকেই অন্য পাশ ফিরে বিছানায় শুয়ে আছে। বিছানায় শোয়া মাত্রই আমার ঘুম চলে এসেছে। রাতের বাজে 3টা, হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। মিটমিট করে চোখ খুললাম, তখনই দেখে ইডনি আমার শার্টের আলতো করে খামচে ধরে বুকে মাথা দেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই দৃশ্য দেখে বুকের ভেতরটা স্যাপ করে উঠলো, কিন্তু কোনো ধরনের সারা শব্দ করলাম না। তখনই ইডনি ফোপাতে ফোপাতে বলতে লাগলো, এই আজ তুই কেন এমন করলি আমার সাথে? কেন তুই আমার সামনে ওই মেয়েটার সাথে রসিকতা করলি? তোর একটা বারের জন্যও কি মাথায় আসেনি যে তোর এই আচরণটা আমার ভিতরটাকে ক্ষতবিক্ষত করে দিবে? তুই এত পাষাণ কেন? তোর জায়গায় পাষাণ তো আমার হওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি তোর আজকে আচরণটা আমায় অনেকটা আঘাত করেছে। তোর আজকের আচরণটা আমার অনিচ্ছা সত্ত্বেও কেন জানি বুকের ভিতরে কাঠার মতো হয়ে বিঁধেছে। যেখানে আমি তোকে সহ্য করতে পারি না, সেখানে কেন এমন কষ্ট হচ্ছে তুই অন্যের সাথে রসিকতা করায়? বল কেন কষ্ট হচ্ছে? কেন আমি তোর সেই আচরণটাকে মেনে নিতে পারছি না? কেন পারছি না বল? ইডনি আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে আর পাগলের মতন প্রলাপ করছে।
ইদনি ভেবেছে আকাশ হয়তো ঘুমের রাজ্যে হারিয়ে গেছে আর তার কোনো কথাই সে শুনছে না, কিন্তু আকাশের তো বহু আগেই ঘুম ভেঙে গিয়েছে। আকাশ সে কবেই থেকে ইদনির পাগলের মতন প্রবগ্র শুনছে, কিন্তু ভিতরে ভিতরে তার অনেকটা খারাপ লাগছে ইদনির এমন কথাবার্তা শুনে। এদিকে ইদনি এখনও বকবক করেই যাচ্ছে। আকাশ ইদনির বকবকানি থামানোর জন্য ঘুমের বাহানা করে ইদনিকে জড়িয়ে ধরে। সে এমনভাবে ইদনিকে জড়িয়ে ধরে ইদনি তাতে বুঝতেই পারে না যে আকাশ জেগে আছে। সে ভাবে আকাশ ঘুমের মাঝেই তাকে জড়িয়ে ধরেছে, তাই সে আকাশকে বলে, দেখেছিস আমার কষ্ট হচ্ছে দেখে তুই ঘুমের মাঝেই আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিস, কিন্তু বাস্তবে তুই অনেকটা নিষ্ঠুর। ইদনির এমন কথায় আকাশ ভুলেই যায় যে সে এতটা সময় ধরে ইদনির সাথে ঘুমের ভান করে নাটক করছিল। সে এবার নিজের অজান্তেই বলে ওঠে, আমি ঘুমের রাজ্যের থেকে তোমাকে সান্ত্বনা দিচ্ছি। সো তুমি এবার কান্না থামিয়ে ঘুমের রাজ্য ফিরে যাও। আকাশের কথা শব্দ শুনে ইদনি ভ্যাপাচেকা খেয়ে যায়। সে আশ্চর্যজনকভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে বলে, তুই ঘুমাসনি? আকাশ এবার জিভে কামড় দিয়ে বসে, কারণ সে বেকুবের মতন একটা কাজ করে ফেলেছে। তুই এতটা সময় ঘুমের বাহানা করে আমার কথা শুনছিলি তাই না? আকাশের আর বাঁচার উপায় নেই, সে ধরা খেয়ে গিয়েছে। আরে কে বলছে আমি ঘুমাইনি? আমি তো ঘুমাইছি, আর এখনো ঘুমের মধ্যে আছে, আর ঘুমের মধ্যে থেকেই তোমার সাথে কথা বলছে। আকাশের কথা শুনে ইদনি দাঁতে দাঁত চেপে ধরে আকাশকে বলে, শয়তান কুত্তা কোথাকার, তুই আস্ত বড় একটা শয়তান। আমি শয়তান আর তুমি ধোয়া তুলসী পাতা। ইদনি আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা আকাশের বুকের মধ্যে কামড় বসিয়ে দেয়। আকাশ ইদনির এমন ধারা আচরণ দেখে খিটমিট করে হাসতে শুরু করে। আকাশের হাসির শব্দ শুনে ইদনি আকাশের বুক ছেড়ে দিয়ে মাথার নিচ থেকে বালিশ উঠিয়ে নিয়ে সোজা তার মুখের মধ্যে চেপে ধরে। তারপর রাগান্বিত কণ্ঠে আকাশকে বলতে থাকে, জানোয়ার, তোকে একদম খুন করে ফেলবো আমি, একদম হাসবি না তুই। আকাশ ইদনির এমন পাগড়ামিমূলক আচরণ দেখে শরীরে জোর খাটিয়ে মুখের পোল থেকে বালিশটা ফেলে দেয়। পর ইদনিকে শক্ত করে জড়িয়ে ধরে চুম্বক খেতে আরম্ভ করে। আর এদিকে ইদনি আকাশের ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেয়ে পুরোপুরি শান্ত হয়ে যায়। সে যেন পাগড়ামি বন্ধ করা মেডিসিন পেয়ে গেছে। আকাশের মেডিসিনের কার্যকারিতা তার উপরে এত পরিমাণে প্রভাব ফেলে যে সে পাগড়ামির রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে গিয়ে পাড়ি জমায়। ইদনি চুপচাপ আকাশের স্পর্শ অনুভব করছে। অবশ্য সে চুপচাপ থাকলেও তার ভিতরটা টর্নেডোর মতন উতাল পাতাল করছে। সে যেন নিজের ভিতরটাকে কোনোভাবে শান্ত করতে পারছে না। তখনই আকাশ তাকে ছেড়ে দেয় আর বলে, এবার ঘুমিয়ে পড়ো। ইদনি চুপচাপ আকাশের কথা মেনে নেয়। সে চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার ভিতর থেকে মাতার প্রবাহ এখনো পুরোপুরি বের হয়নি। এখনো তার ভিতরে আকাশের স্পর্শের রেশ রয়ে গিয়েছে। সে মনে মনে চিন্তা করে, কে আমি? আমি কি সত্যি সেই ইদনি যে কিনা এই লোককে প্রথম দেখায় ছুরি মেরেছিলাম, আর আজকে সেই লোকের স্পর্শেই আমার ভিতরটা উতাল পাতাল করেছে? না, আমি তো আর আমি নেই, বদলে গেছি আমি। কারণ আমার শরীরের সমস্ত রক্ত সবসময় রাগের কারণে উত্তেজিত হয়ে থাকতো, আর আজও রক্ত উত্তেজিত হয়ে আছে, কিন্তু সেটা ভিন্ন কোনো কারণে না। আমার মাঝে পরিবর্তন এসেছে। ইদনি এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সকালবেলায় ইদনির আগে আকাশের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। পরে ইদনিকে ডাক দেয়, এই ঘুম থেকে ওঠো, তোমার স্কুলে যাওয়ার সময় এসেছে। সো উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পরে তোমাকে আর দিয়েকে স্কুলে দিয়ে এসে আমি আবার কলেজে যাব। আকাশের ডাকে ইদনি ঘুম থেকে উঠে যায়, কিন্তু সে আকাশকে বলে, না, আপনার আমাদেরকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি আর দিয়া মিলে চলে যেতে পারবো। না, তা হচ্ছে না। আমি তোমাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসে কলেজে যাব। এই খচ্চর চুপ একদম। আমি বলেছি না আমাদের মতো চলে যেতে পারবো? আমাদেরকে তোর দিতে আসতে হবে না। তাও কেন তুই স্কুলে দিয়ে আসার জন্য বাড়াবাড়ি করছিস? সেই মেয়ের সাথে কথা বলার জন্য নাকি? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এমনি দেখো, এমনটা কিছুই নয়। এই রাগ তোর যেমন তেমন, তোর তেমনের গুষ্টি মারি আমি। আমাদেরকে তোর স্কুলে দিয়ে আসতে হবে না, আমরা একাই স্কুলে যাব।
ইন্নি, তুমি রাগ দেখাও আর যাই করো, তোমাদেরকে একা ছাড়ছি না, কারণ তোমার পিছনে অনেক শত্রু লেগে আছে। তারা যে কোনো সময় তোমার আর দিয়ের ক্ষতি করে দিতে পারে। এই একদম বাহানা দেখাবি না আমাকে। আমি ভালো করেই জানি যে তুই সেই মেয়ের সাথে কথা বলার জন্যই এত টালবাহানা করছিস। সো আমি যেটা বলেছি সেটাই। তোর আমাদেরকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমরা আমাদের মতো একাই যাব। আর যদি তুই আমাদেরকে একা যেতে না দিস তাহলে স্কুলেই যাব না আমি। ঠিক আছে, যাও, তোমার কথা মেনে নিলাম। আমি তোমাদেরকে স্কুলে দিয়ে আসতে যাব না, কিন্তু তোমরা গার্ডকে সাথে নিয়ে যাবে। না, তারও কোনো প্রয়োজন নেই। এমনি অতিরিক্ত করাটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। সো তোমাদের সাথে গার্ড যাবে আর তারা সেখানেই থাকবে। তোমাদের যখন স্কুল ছুটি হবে তখন তারাই তোমাদেরকে নিয়ে চলে আসবে। সো এবার রেডি হয়ে নাও, আমি চললাম। আকাশ তার কথা শুনিয়ে নিচে চলে আসে। পরে নিচে এসে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে চারজন গার্ডকে বলে ইদনি আর দিয়াকে স্কুলে দিয়ে আসতে আর ফুল টাইম স্কুলেই থাকতে। পরে আকাশ রেডি হয়ে তার পার্সোনাল গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে গার্ড দিয়া আর ইদনিকে নিয়ে স্কুলের জন্য রওনা হয়েছে। ইদনি গাড়ির ভিতরে বসে বসে গত রাতের কথা ভাবছে। গত রাতে সমস্ত কিছুই যেন তার কাছে এখনো স্বপ্নের মতন মনে হচ্ছে। আচ্ছা, সত্যিই কি আমি বদলে গেছি? না হয়তো গতকাল রাতে সেই লোকটাকে কিছু বললাম না কেন আমি, তার মানে আমি সত্যি বদলে গেছি? না, আমার নিজেকে সংশোধন করতে হবে। আমি লোকটার আচরণে তাল মিলালে হবে না, কারণ লোকটাকে আমি ঘৃণা করি। সে আমায় জোর করে বিয়ে করেছে, তার উপরে এখন আবার আমার সমস্ত কিছুর মধ্যে অধিকার ফলাচ্ছে। সো আমি আবার আগের মতো হয়ে যাব। আমি এখন থেকে আমার মতো মর্জি মতন চলবো আর লোকটার উপরে প্রতিশোধ নেব। এসব ভাবতে ভাবতে ইদনি আর দিয়া স্কুলের সামনে চলে আসে। গার্ড তাদেরকে স্কুলের ভিতরে দিয়ে আসে। তারপর তারা স্কুলের বাইরে পাহারায় লেগে যায়। স্কুলে টিফিন ব্রেক দিয়েছে। দিয়া তার বান্ধবীদের সাথে আড্ডা মারায় লিপ্ত হয়ে যায়। অন্যদিকে ইদনি ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় হাঁটতে শুরু করে। সে স্কুলটাকে খুঁটে খুঁটে দেখছে। তখনই তার সামনে তারই ক্লাসে একটা ছেলে আসে। তারপর সেই ছেলেটা তাকে বলে, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বলেন? তুমি না দেখতে খুব মিষ্টি। এ কথা সবাই বলে। তোমাকে গতকাল স্কুলে দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। সো আমি চাই তোমার সাথে প্রেম করতে। তুমি কি হবে আমার মনের রানী? ইদনি ছেলেটার কথা শুনে চুপচাপ হয়ে যায়। ইদনি নীরবতা দেখে ছেলেটা তাকে বলে, কি হলো, কথা বলছো না কেন যে? আসলে আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এই প্লিজ, তুমি এভাবে বলো না। আমি সত্যি বলছি, গতকাল তোমাকে দেখেই তোমার প্রেমে পড়ে গেছি আমি। আর বিশ্বাস করো, গতকাল আর সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, কারণ চোখ বন্ধ করলে খালি তোমার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। সো প্লিজ, তুমি আমার সাথে প্রেম করো। আমি তোমায় কখনো কষ্ট দিব না, একদম রানী বানিয়ে রাখবো তোমাকে। কখনো তোমার মনে আঘাত লাগতে দিব না। তুমি যাই বলবো তা মুখ বুঝে সহ্য করে নিব, মেনে নিব তোমার সমস্ত আবদার। ইদনি ছেলেটার ভোলা ভরা কথা শুনে মুহূর্তের জন্য ভুলে যায় যে সে বিবাহিত, তার সাথে অন্য কারোর জীবন জড়িয়ে আছে। আর সেই ছেলেটাও ইদনির ব্যাপারে জানে না যে ইদনি বিবাহিত। ইদনি ছেলেটাকে বলে, আমিও এমন কাউকে জীবনে চেয়েছিলাম, কারণ আমার অধিকার পরিমাণের রাগ। তাই আমি এমন কাউকে জীবনে আশা করেছিলাম যে সে সবসময় আমার রাগের প্রাধান্য দেবে, কিন্তু কপাল খারাপ আমার যে এমন কাউকে পাইনি। আরে আমি তো এসে গেছি। আমি তোমার সমস্ত রোগের প্রাধান্য দিব। তোমার কথার বুদ্ধিমত্ত কখনো পোষণ করব না। তুমি মুখ ফুটে যাই বলবে আমি তাই মেনে নিব। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে জানাবো। তুমি আগামীকাল আমায় ভেবে জানিও। আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর ছেলেটা চলে যায়, কিন্তু ইদনি সেখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে তাদের দুজনের সমস্ত আরব গার্ড শুনে নিয়েছে, কারণ গার্ড ইদনিকে ক্লাসরুম থেকে বের হতে দেখে তার দিকে এগিয়ে আসে। কিন্তু মাঝপথে ছেলেটা ইদনির সাথে এসে কথা বলায় গার্ড একটু দূরে নিজেকে আড়াল করে ফেলে।
যার ফলে সে সমস্ত কথা শুনে ফেলে। এদিকে টিফিন ব্রেকের সময় শেষ। ইদনিকে ক্লাসে বসে বসে সেই ছেলেটার কথা ভাবছে। ছেলেটা তো সুন্দরই আছে, তার উপরে আমার সমস্ত ইচ্ছার প্রাধান্য দিবে বলেছে। অন্তত সেই লোকটার মতন তো আর করবে না। না, এই ছেলেকেই আমি আপন করে নেব, কারণ আকাশ নামক খচ্চরটা আমার দুই চোখের বিষ। তাকে আমার কেন জানি সহ্যই হয় না। আর হবেই বা কি করে, সে তো আমার অনেক বড়। তার উপরে সবসময় আমার উপরে জোর খাটানোর ট্রাই করে, আর জোর খাটাইয়ে আমাকে বিয়েটা করেছে। সো এই ছেলের সাথেই আমি রিলেশন চলে যাব, আর তার উপরে প্রতিশোধ নেব। কি ভেবেছিস তুই যে তুই আমাকে বিয়ে করলেই আমাকে নিজের করে পেয়ে যাবি? তাহলে ভুল ভেবেছিস তুই, কারণ ইবনি এক কথার মানুষ, আর তার আগ সম্পর্কে তুই এখনো ভালো করে জানিস না। সো এই ইদনিকে কোনোদিনও আপন করে পাবি না। অন্যদিকে আকাশ ক্লাসে বসে আছে আর স্যার লেকচার দিচ্ছে, কিন্তু তার মন অন্য কোথায়। সে বসে বসে ইদনির চিন্তা করছে। তার মনে কেন জানি কুর ডাকছে ইদনির জন্য। ইদনি ঠিক আছে তো নাকি? আমার প্রতিপক্ষ ইদনির কোনো ক্ষতি করে দিয়েছে কে জানে। না, আমি এখন ইদনির স্কুলে যাব। সেই মোতাবেক স্যারকে ওয়াশরুমের জন্য ছুটি নিয়ে বেরিয়ে এলাম। বের তো হয়েছে ওয়াশরুমে যাব বলে, কিন্তু আমি তো আর ওয়াশরুমে যাব না, আমি যাব ইদনির স্কুলে। তাই রাহাতকে বললাম ক্লাস ছুটি হলে আমার ব্যাগ নিয়ে যেন সে বাসায় চলে যায়। রাহাত হলো আমার কলেজের ফ্রেন্ড। কলেজ থেকে বের হতেই ফোনটা বাজতে শুরু করলো। ঘর থেকে ফোন বের করতেই দেখি পাকিস্তানি মাফিয়া রকি ভাই ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে সালাম বিনিময় করলাম। আকাশ ভাই, একটা ব্যাড নিউজ আছে আপনার জন্য। কি ব্যাড নিউজ? ভাই, আমি তো সমস্ত কিছু জেনে গেছি যে কারা আপনার পেছনে লেগেছে। কে লেগেছে আমার পেছনে? ভাই, যে আপনার পেছনে লেগেছে সে হলো আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় মাফিয়া, যার নাম হলো আলফা। আর সেই আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছে। তবে তার পেছনে বাংলাদেশের কে আছে সেই খবর এখনো হাতে লাগেনি। তবে আমার মনে হয় বাংলাদেশের কেউই নেই। আলফাই আপনার দেশে শাসন করার জন্য এসব করেছে। আর শুনলাম 2-1 দিনের মধ্যে নাকি আলফা ছেলে পেলে আপনাকে উঠিয়ে নিয়েছিল, কিন্তু তারা নাকি আপনাকে বেশি সময় আটকে রাখতে পারেনি, কারণ আপনার ছেলে পেলে নাকি আপনাকে বাঁচাতে চলে এসেছিল। তাই তারা আরো ছেলে পেলে দেশে মোতায়েন করেছে আপনাকে এবং আপনার পুরো টিমকে মারার জন্য। আর আলফা নিজেও 2 দিনের মধ্যে বাংলাদেশে যাবে। তো ভাই, এখন এসব থেকে মুক্তি পাওয়ার সমাধান কি? তাদের কি করে শেষ করতে পারবো আমি? আর আপনি আমায় এসব থেকে পিছা ছুটানোর জন্য কিভাবে সহযোগিতা করতে পারবেন? ভাই, আমি আপনার জন্য ফেস কিছুই করতে পারবো না, কারণ আলফা অনেক বড় মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের। তার সোর্স এবং ছেলে পেলেও অনেক বেশি। তার সাথে কখনোই আমি পেরে উঠবো না। আর সে যদি জানে যে আমি আপনাকে সাহায্য করছি, তাহলে সে আমায় জানে মেরে দিবে। তার মানে আপনি আমার সাথে থাকবেন না? আরে ভাই, তেমনটা নয়। আমি আপনার সাথে থাকবো, কিন্তু আড়ালে থেকে সাহায্য করব। আর আমার বাংলাদেশে যেই ছেলে পেলে আছে তাদেরকে বলে দেব আপনার টিমের সাথে যুক্ত হয়ে আপনাকে সাহায্য করতে। তবে আমার মনে হয় না তাতেও কোনো কাজ হবে, কারণ আলফার জনবল অনেক শক্তিশালী। তার টিমে এমন এমন মানুষ রয়েছে যারা মানুষকে কামড়ে মেরে ফেলতে পারে। আর আপনাকে মারার জন্য সেসব মানুষকে সে বাংলাদেশে পাঠিয়েছে। আর তাদের মাঝে সবচাইতে ভয়ঙ্কর হলো একটা মেয়ে, যার বয়স বেশি হবে না, অনেক অল্প বয়সী একটা মেয়ে, কিন্তু সে মানুষ মারার অনেক দক্ষ। সেই মেয়েটাই আলফার পুরো টিমকে টেট করছে মানুষকে কামড়ে মেরে ফেলার। সো তাকে যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আলফার টিম অনেকটা নরবলে হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি দেখছি। ভাই, সাবধানে থাকবেন, আর আমি আপডেট নিউজ আপনাকে দিব। ঠিক আছে। তারপর ফোন রেখে দিলাম। ভিতরে অনেক ভয় কাজ করছে, কিন্তু সেই ভয়টা নিজেকে নিয়ে নয়, সেই ভয়টা ছিল আমার মা আর ছোট বোন দিয়াকে নিয়ে। তার উপরে আবার এমনি তো আছেই, কারণ অন্যের ঘরের একটা মেয়ে নিয়ে এসেছি, তার উপরে সে মাহারা। তো আমার যদি কিছু হয় তাহলে আমার মা, বোন আর এমনিকে সামলাবে, এসব ভাবতে চোখের কোণে বিয়ে টুক করে 2 ফোঁটা পানি গালে গড়িয়ে এলো। তাড়াহুড়া করে চোখের পানি মুছে ইদনির স্কুলে চলে গেলাম। তাকে আর দিয়াকে বাসায় নিয়ে আসবো। আজকে তাদের আর ক্লাস করতে দেবো না।
স্কুলের প্রিন্সিপালকে বলে আকাশ দুজনের জন্য ছুটি নিয়ে নেয়। স্কুলের পিয়ন 10ম শ্রেণী ক্লাসে গিয়ে বলে, আজকের মতো ইদনির আর দিয়ার ছুটি, বাহিরে কেউ আপনাদের জন্য অপেক্ষা করছে। দিয়ার ইদনি ক্লাস থেকে বের হতেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে। ইদনিকে আকাশকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বলে, কি হলো, আমাদের ছুটি করালেন কেন? চুপচাপ গিয়ে গাড়িতে বসো, আজকে আর ক্লাস করতে হবে না। দিয়া গিয়ে গাড়িতে বসে, কিন্তু ইদনি দাঁড়িয়ে আছে। ইদনি দাঁড়িয়ে থাকা দেখে আকাশ একটু রাগান্বিত কণ্ঠে ইদনিকে বলে, ইদনি, আমি বলছি গাড়িতে গিয়ে বসতে। ইদনি গিয়ে চুপচাপ গাড়িতে বসে। পরে আকাশ তাদেরকে নিয়ে চুপচাপ বাড়িতে চলে আসে। বাসায় এসে দিয়া তার রুমে চলে যায়, আর ইদনি আর আকাশ তাদের রুমে চলে আসে। তখনই আকাশ ইদনিকে বলে, আজকে তুমি সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, এক ফোঁটাও আমার চোখের সামনে থেকে নড়বে না। কেন নড়ব না? কি ঠেকা আমার যে আপনার সামনে আমার সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? ইদনি প্লিজ, তোমার দুটো হাত জোর করে বলছি, প্লিজ তুমি আজকে আমার কাছে থাকো। ইদনি আকাশকে আর কিছু বলে না, কারণ আকাশের গলার স্বর তার কাছে কেন যেন অন্যরকম লাগছে। তাই সে আকাশের কথায় আর প্রশ্ন তুলে না, চুপচাপ তার কথাই মেনে নেয়। তবে কিছুক্ষণ যেতে ইদনি লক্ষ্য করে আকাশের আচরণে কেমন যেন পরিবর্তন ঘটেছে, কিন্তু সে তারপরও আকাশকে কিছু জিজ্ঞেস করে না। সে চুপচাপ আকাশের সামনে বসে আছে, আর আকাশ বিছানায় শুয়ে আছে। সে আকাশের কথা মতন তার সাথে রুমের মধ্যে সারাদিন ছিল। অন্যদিকে ইদনির বিষয়ে গার্ড এখনও আকাশকে কিছুই জানায়নি। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। ইদনি খাবারের টাইমে গিয়ে নিচ থেকে খাবার খেয়ে আসে, কিন্তু আকাশ কিছুই খায় না। সে সকালে খেয়েছে, সে মনমরা হয়ে শুয়ে আছে। ইদনি ধীরে ধীরে আকাশের অনেকটা পরিবর্তন লক্ষ্য করে। সে বুঝতে পারে যে আকাশে কিছু একটা হয়েছে, তাই সে এবার আকাশকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? ইদনির কথার কোনো উত্তর দেয় না আকাশ। তাই ইদনি নিজের অজান্তে আকাশের বুকে হাত রাখে। পরে তাকে আবার জিজ্ঞেস করে, এই কি হয়েছে আপনার? আপনি এমন মনমরা হয়ে আছেন কেন? আকাশ এবারও কিছু বলে না, সে কখনো চুপচাপ হয়ে আছে। এদিকে ইদনি যে তার শরীরে নিজ থেকে হাত রেখেছে, সেই দিকেও আকাশের কোনো খেয়াল নেই। সে নিজের মতোই শুয়ে আছে। এই যে কি হয়েছে বলেন না আমায়। আপনার এমন অদ্ভুত আচরণ দেখে আমার না কেমন জানি লাগছে। এবার আকাশ উত্তর দেয়, আমার কিছু হয়নি, চুপচাপ ঘুমিয়ে পড়ো। ইদনি আর কোনো কথা বলে না, সে চুপচাপ আকাশের বুকে হাত রেখে ঘুমিয়ে পড়ে। আকাশও কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়, কিন্তু সে ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আরফা তাকে মেরে ইদনিকে তার সাথে নিয়ে গিয়েছে। ইদনিকে তার সাথে নিয়ে গিয়ে তার বিশাল বাংলোয় আটকে রেখে তার সাথে অশালীন আচরণ করছে। তখনই আকাশ ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভাঙার পর বুঝতে পারে যে সে এতটাই সময় স্বপ্ন দেখছিল। সে চোখ মেলে আশেপাশে ঘুরে ঘুরে তাকাতে থাকে। তখনই তার নজর ইদনির দিকে যায়। তার নজর ইদনির দিকে পড়তেই সে দেখতে পায় ইদনি চিতাবাঘের মতন চোখ বড় বড় করে ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ইদনি আকাশকে আস্ত গিরে খেয়ে ফেলবে। আকাশ চমকে যায় ইদনির এমন ভয়ানক চাহনি দেখে। তাই সে ইদনিকে জিজ্ঞেস করে, ইদনি, কি হয়েছে? তুমি আমার দিকে এমন ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছো কেন? আচ্ছা, তো সমস্যাটা কি বল আগে? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার এনা মনে হচ্ছে, তাই চিতাবাঘের মতন আক্রমণাত্মক ভাবে আমার দিকে তাকিয়ে আছো। সমস্যাটা আমার, কিন্তু তার কারণটা হলি তুই। রাতে বাজে 3টা, তুই সেই বিগত 1 ঘন্টা থেকে বিছানার গন্ডারের মতো গড়াগড়ি খাচ্ছিস। তোর জন্য শান্তি মতো ঘুমাতেও পারছি না। তোর হাত আছড়ে আমার শরীরের উপরে এসে পড়ছে, তার উপরে আবার এখন ষাঁড়ের মতন আমার নাম ধরে চেঁচিয়ে উঠছিস। তাই তোর দিকে এভাবে তাকিয়ে আছি। আকাশ ইদনির কথা শুনে বুঝতে পারে যে সে যখন ইদনিকে নিয়ে ঘুমের মাঝে স্বপ্ন দেখছিল, তখন তার ছটফটানি তা বাস্তবে হচ্ছিল, যার কারণে সে অস্থিরতায় হাত পা ছুটাছুটি করছিল। আর তাই ইদনি রেগে তাদেরকে এভাবে তাকিয়ে আছে। কিন্তু এসবের ভিড়ে তার আরেকটা জিনিস চোখে বাঁধে। ইদনি এমন ভয়ানক চাউনি এর আগে তো কোনোদিন দেখিনি আমি, আজকেই তার এই ভয়ানক চাউনি চোখে পড়লো। আকাশ ইদনিকে নিয়ে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যায়। তখনই ইদনি তাকে বলে, কিরে, কি হয়েছে? কথা বলছিস না কেন তুই?
কোন দুনিয়ায় হারিয়েছিস? ইদনি তাকে আকাশের ঘোর কাটে। আসলে আমি তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই মন ছটফট করছিলাম। তোর দেখা স্বপ্নটা যেন সত্যি হয়, তাহলে বেঁচে যেতাম আমি, কারণ তোর সাথে কখনোই আমার কোনো কিছু হবে না। তাই হয় তুই মরে যা, না হয় খোদা আমাকে নিয়ে যাও, অন্তত মুক্তিটা আমার মিলবে। আকাশের মনে বিশালভাবে গিয়ে লাগে ইদনির কথাটা, কারণ সে ইদনির জন্য এমন ছটফট করেছিল, আর সেখানে ইদনিই তাকে এই সমস্ত কথাবার্তা বলছে। ইদনি, আমি সরি, আসলে আমার জন্য তোমার ঘুম নষ্ট হয়েছে। আগামীতে এমনটা আর হবে না। আমি আগামীতে তোমার ঘুমের বিষয়টা খেয়াল রাখবো, আর তোমার মরতে টরতে হবে না। সময় আসলে আমি অন্য দুনিয়ায় পাড়ি জমাবো, তখন আর তোমাকে এত প্যারা উঠাতে হবে না। ইদনিও চুপ হয়ে যায় আকাশের কথা শুনে, কারণ কেন জানে আকাশের কথাটা শুনে বেশ একটা খারাপ লাগা কাজ করে তারও মনের ভিতরে। তাই সে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় প্রতিদিনই নেয় আকাশ ঘুম থেকে আগে উঠে যায়, আর আজও তার ব্যতিক্রম হয়নি। সে ইদনির আগে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আজকে আর সে ইদনিকে ডাকে না। সে কিছু না খেয়ে সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায়, আর বের হওয়ার সময় সেই চারজন গার্ডকে বলে যায় দিয়া আর ইদনিকে স্কুলে নিয়ে যেতে। তারপর আর কাউকে কিছু না বলে মঞ্জুর ভাইকে নিয়ে কোথায় যেন চলে যায়। এদিকে ইদনি ঘুম থেকে উঠে দেখে আকাশ নাই। এটা দেখে সে বেশ খুশি হয়, কারণ আজ আর সে বিরক্তিকর মানুষটাকে ঘুম থেকে উঠে দেখতে হয়নি, আর তাছাড়া তার সাথে তর্ক করতে হয়নি, কারণ এই 2 দিনে একটা রুটিন হয়েছে তাকে স্কুলে আসার বিষয় নিয়ে দুজন বাড়াবাড়ি করায়, যেটা আজ আর করতে হয়নি। তাই সে নিজে উঠে আপন মনে রেডি হয়ে নাস্তা করে নেয়। পরে গার্ডে তাদেরকে স্কুলে দিয়ে আসে। টিফিন ব্রেকে সেই ছেলেটা ইদনির জন্য অপেক্ষা করছে। ইদনিও সেখানে চলে যায় আর ছেলেটাকে হ্যাঁ করে দেয়। ছেলেটা তো বেশ খুশি ইদনির হ্যাঁ বলায়, কিন্তু ইদনির মনে তেমন কোনো খুশি নেই, তবে আবার সে আপসেটও না, মোটামুটি মাঝামাঝি অবস্থায় আছে সে। সারাটা টিফিন ব্রেক ইদনি সে ছেলেটার সাথে বসে বসে গল্প করে, যার কারণে তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আর অন্যদিকে গার্ড রুকিয়ে রুকিয়ে তাদের সমস্ত কথাবার্তা শুনছে, কারণ সে দেখো, লড়াই করার মতন সময় চলে এসেছে, কারণ আলফা নামক আলডারওয়ান মাফিয়া আমাদেরকে মারার জন্য দেশে অনেক শক্তিশালী একটা টিম মোতায়েন করছে, যাদেরকে বলা হয় হান্ডা। তারা কিন্তু অনেক ভয়ঙ্কর, মানুষের কামড় দিয়ে মেরে ফেলতে পারে। আর তাছাড়া আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আলফা সে নিজেও আজকালের মধ্যে তার সমস্ত দলবল নিয়ে দেশে আসবে আমাদেরকে মারার জন্য। তার মোটিভ হচ্ছে আমাদেরকে মেরে দেশের উপরে কার্য করা। সো তোমরা প্রস্তুতি নিয়ে রাখো তাদের সাথে লড়াই করার। আকাশের কথা শুনে একজন বলে, ভাই ভাই, আমাদের কাছে তো অস্ত্র ছাড়া কিছুই নেই, আর তাদের কাছে তো সমস্ত কিছুই আছে। তাদের কাছে অস্ত্রও আছে, আবার আবার ট্রেনিং প্রাপ্ত লোকও আছে, যারা অস্ত্র ছাড়াই মানুষকে মারতে পারে। তো আমরা তাদের সাথে মোকাবিলা করে কি পেরে উঠবো? তাদের থাকলে আমাদেরও আছে। আমি আমাদের আন্ডারওয়ার্ল্ডে থাকা লোকজনকে খবর দিয়েছি, তাদের লোকজন যদি আমাদেরকে কামড়ে মারতে পারে তাহলে আমাদের লোকজনও তাদেরকে মারতে পারবে, কারণ আমাদের কাছেও তাদের মতো ভয়ঙ্কর একটা ফোর্স আছে, যারা মানুষের শরীরে কৌশলে হাত দিলেই তারা মারা যাবে। সো ভয় পাওয়ার কিছুই নেই, আমরা পারি আর না পারি কিন্তু তাদের সাথে মোকাবেলা করবই। আকাশের কথা তার দৌড়ের লোকজন কিছুটা আশ্বাস পায়, তাই তারাও প্রস্তুতি নেয় ফাইট করার। আকাশ সবাইকে গুছিয়ে গাছিয়ে বিকাল 5টায় বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই মাফিয়া রকি তাকে ইনফর্ম করে যে আলফা বাংলার মাটিতে পা দিয়ে দিয়েছে। এ আকাশ, খাবি না তুই? আকাশের কথা শুনে তার আম্মু চলে যায়, কিন্তু সত্যি বলতে আকাশ এখনো কিছু খায়নি। সে তার আম্মুর সাথে মিথ্যা বলেছে, কিন্তু সেই মিথ্যাটা ইদনি ধরে ফেলে। তাই সে আকাশকে বলে, তুই সত্যি খেয়ে এসেছিস তো? আমার তো তোর হাবভাব দেখে কোনো মতেই মনে হচ্ছে না যে তুই খেয়ে এসেছিস। আমি খাই আর না খাই, মরি বাসি তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি খালি নিজের চিন্তাই করো, আমাকে নিয়ে একদম ভাবতে হবে না কারোর। ঠিক আছে। ইদনি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। এদিকে আকাশও তার পাশে শুয়ে আছে, কারোর মধ্যেই কোনো কথা নেই। ইদনি ঘুমিয়ে পড়েছে, কিন্তু সারাত আকাশে কেন জানি ঘুম হয় না। সে সারা রাত ঘুমের ভান করে বিছানায় শুয়েছিল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে গতকালের ন্যায় সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। তারপর আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে দেখা করে।
পরে তাদেরকে নিয়ে তার পুরো টিমের সাথে সাক্ষাৎ করায়। রকির ছেলেপেলেরাও আকাশের সাথে যুক্ত হয়েছে। তারপর সবাই মিলে আলফার বিরুদ্ধে প্ল্যান করতে শুরু করে যে কি করে আলফা এবং তার টিমকে পরাজিত করা যায়। এদিকে ইগনো আজও স্কুলে গিয়ে সে ছেলেটার সাথে কথাবার্তা বলে। তাদের দুজনের বন্ডিংটা গতকালকের তুলনায় আজ আরও ভালো হয়ে যায়। সব কিছুর ভিড়ে ইডনি ভুলেই যায় যে সে আকাশকে ঠকাচ্ছে, আর মনেই বা থাকবে কি করে, কারণ যে মানুষটাকে সে ঘৃণা করে তাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা তার মনে আসবে কি করে। টিফিনে সে ছেলেটার সাথে বসে সময় কাটায়। স্কুল ছুটির পর সে ছেলেটাকে বিদায় দিয়ে দিয়ার সাথে বাসায় চলে আসে। ইডনি সম্পর্কে বিষয়ে গার্ডবারে আর কেউ জানে না, দিয়াও তার এই বিষয়ে জানে না। যদিও সে ইডনির কাছাকাছিই থাকে, কিন্তু সেও জানে না। এদিকে দুপুর হতে আকাশ বাসায় চলে আসে। সে আজকে আলফার বিরুদ্ধে প্রাণ সাজায় এবং তার সমস্ত ছেলেপেলেকে অস্ত্রাগার থেকে অস্ত্র দেয়, যাতে করে সবাই ভালোভাবে লড়তে পারে। সে বাসায় এসে আগে নেয় মন খারাপ করে রুমে পড়ে থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। ইডনি আকাশ বাসায় আসার পর বহুবার তার সামনে গিয়ে যাতায়াত করে, কিন্তু তাকে কিছুই বলে না। সে আকাশের সাথে কোনো ধরনের কথাই বলে না, কারণ গতকালের পর তার আরও রুচি উঠে গেছে আকাশের সাথে কথা বলার। গতকাল আকাশ তার বিষয়ে ভাবতে না করেছে দেখে সে সেলফিশের মতন তার কথা মেনে নিয়ে কথাবার্তায় বলা অফ করে দেয়। এভাবে সময় পেরোতে থাকে। আকাশ রুমে শুয়ে বসে সময় কাটাচ্ছে। ঘড়ির কাটে 11টা ছুঁই। তখনই ফরিদ আকাশকে ফোন দেয়। আকাশ নর্মালভাবে রুমের মধ্যে ফোনটা রিসিভ করে, কারণ ইনি এখনও রুমে আসেনি, সে এখনও নিচেই রয়েছে। ফরিদ বলো। ভাই, আরও 3টা ছেলে গায়েব। আমাদের এত খোঁজ করেছি তাদের, কিন্তু কোনো খোঁজই পাইনি। হয়তো তাদেরকেও মেরে গুম করে ফেলেছে আলফার লোকেরা। ভাই, আপনি তাড়াতাড়ি আলফাকে শেষ করেন। ফরিদ, চিন্তা করিস না, আগামী 2-3 দিনের মধ্যেই তাদের খেল খতম করবো। আমি শুধু একজনের অপেক্ষায় আছি, সে আমাকে ইনফরমেশন দিলে সবাই মিলে হামলা করব তাদের উপরে। কিন্তু এখন চুপসে থাকার কারণ হচ্ছে আলফার বিষয় কিছুই জানি না। সে কোথায় আছে বা কি করছে। আমরা যদি তাকে খোঁজার জন্য আলাদাভাবে বিভক্ত হই, তখন দেখা যাবে তারাই আমাদের ক্ষতি করে বসবে। তাই আমরা ছড়িয়ে ছিটিয়ে না থেকে একত্রে থাকবো। সময় আসলেই তাদের উপরে হানা দেবো। ঠিক আছে ভাই, তাহলে। আচ্ছা, এখন ফোন রাখলাম, আগামীকাল কথা বলবো তোদের সাথে। আচ্ছা ভাই। আকাশ ফোন রাখতে ইডনি রুমে আসে। ইডনি রুমে এসে চুপচাপ তার পাশে শুয়ে পড়ে, কিন্তু কোনো কথা বলে না। আকাশ ইডনির বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সেও তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে না, কারণ সে এখন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করলেই ঝামেলা বাঁধবে। কিন্তু আকাশ সে ঝামেলা চায় না, কারণ সে এমনিতে একটা ঝামেলার মধ্যে আছে। তাই সে চুপচাপ শুয়ে থাকে। অন্যদিকে ইডনি শুয়ে শুয়ে সেই ছেলেটার কথা ভাবছে। সে তার মন থেকে আকাশের স্থান সরিয়ে সেই ছেলেটার জন্য স্বপ্ন বুনতে শুরু করেছে। আর পাশে শুয়ে ইডনির হাতে প্রতারিত হওয়া আকাশ দেশের মানুষ এবং তার পরিবারের পরিজনের কথা চিন্তা করছে, কারণ তার কিছু হলে তার পরিবারকে দেখার মতন কেউ নাই। বিশেষ করে ইডনির জন্য তার চিন্তা হচ্ছে, কারণ তার যদি কিছু হয় তাহলে ইডনিকে মানুষ পথে ঘাটে অপমান করবে, যে বিয়ে করার পর 1 মাসও সংসার করতে পারেনি স্বামীর সাথে। আকাশ এসব বিষয় নিয়ে প্রথম ছবিটার দিকে তাকাতে আকাশের হুঁশ উড়ে যায়। সে চোখ বড় বড় করে ছবিটার দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন কেউ তাকে মৃত্যু ফেরেশতার ছবি পাঠিয়েছে। আকাশ অনেকটা হাইপার হয়ে যায় প্রথম ছবিটা দেখার পর, কিন্তু সে কোনো ধরনের রিয়েক্ট করতে পারছে না, কারণ তার পাশে ইডনি শুয়ে আছে। তাই সে নিজেকে সামনে নিয়ে বাকি ছবিগুলো দেখতে থাকে। রকির পাঠানো সমস্ত ছবি আকাশের দেখা শেষ। তখনই রকি তাকে ফোন দেয়। আকাশ রকির ফোন রিসিভ করে তাকে বলে, ভাই, একটু হোল্ড রাখলাম, আমি বারান্দায় গিয়ে কথা বলছি। আকাশ বিছানা থেকে উঠে গিয়ে বারান্দায় চলে যায়। পরে বারান্দায় গিয়ে রকিকে জিজ্ঞেস করে, ভাই, কি ছিল এসব? আপনি আলফা এবং তার দলবল কোথায় আস্তানা গেড়েছে, তার ছবি পেলেন কি করে? আরে আকাশ ভাই, বললাম না আপনাকে যে আমার সাধ্য মতন আমি আপনাকে সাহায্য করব, সো তাই করেছি। আলফা এবং তার সমস্ত ছেলেপেলে যেখানে বসে বসে আপনাকে মারার প্ল্যানিং করছে, এসব ছবি সেখান থেকেই আমার কাছে কেউ একজন পাঠিয়েছে। আপনাকে তো আগেই বললাম আমার একজন ছেলে তাদের মাঝে আছে।
সেই আমাকে আলফা এবং তার পুরো টিমের ব্যাপারে খবর দিচ্ছে। তো এবার আপনি ছবিগুলো থেকে তাদের লোকেশন বের করুন। ভাই, আমি তাই করব। ছবিগুলো সমস্ত ছেলেপেলের কাছে পাঠিয়ে দেব, তাদের খুঁজে বের করব। কিন্তু আকাশ ভাই সাবধান, কারণ আলফা অনেক ডেঞ্জারাস একটা মানুষ। আমি যতদূর জানি সে কখনো কাঁচা খেলা খেলে না, আর তার সাথে লড়াই করে আগে কেউ কখনো পারেনি। সো আপনার জন্যও মুশকিল হবে তাকে হারানো। তাই যা করবেন ভেবেচিন্তে প্ল্যান মোতাবেক করবেন, না হয়তো আপনি মারা পড়বেন। ভাই, জানি না কি হবে, তবে আমি আমার সব দিয়ে চেষ্টা করব। ভাই আবারও বলছি, সাবধানতার সাথে কাজ নেবেন, কারণ সে আগেও বহু বড় বড় মাফিয়াকে হারিয়েছে, আর তারা আপনার থেকেও বড় বড় মাফিয়া ছিল। তাই আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে। সত্যি বলতে আমার ভরসা হচ্ছে না আপনার উপরে যে আপনি তার সাথে পেরে উঠবেন, কারণ তার যে শক্তিশালী ফোর্স তাদের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। বলতে গেলে এক কথায় সব কয়টা হায় না, মানুষকে মেরে ছিঁড়ে ফুঁড়ে রক্ত খাওয়াই তাদের কাজ। সো মাথা ঠান্ডা করে কাজ নিন। আপনি যদি একবার তার কাছে হেরে যান তাহলে তো সোজা মারা পড়বেন, আর আপনার পরিবারকেও সে ছাড়বে না। আকাশ এমনিতেই ঘাবড়ে আছে, তারপরে সে রকির কথা শুনে আরও ঘাবড়ে যায়, কারণ তার কাছে ছেলে পেলে আছে ঠিক, কিন্তু সে তাদেরকে নিয়ে আলফার মোকাবেলা করতে পারবে কিনা সেটা নিয়েই তার ভয় হচ্ছে। সে এই কয়দিনে আলফার ভয়াবহতা সম্পর্কে অনেকটুকুই জেনেছে। আলফা কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর সেটা ভেবেই তার ভয় হচ্ছে। যদি দেশের কোনো মাফিয়া হতো তাহলে সে ইজিলি তার সাথে মোকাবিলা করতে পারত, কিন্তু আলফা তো অনেক বড় মাফিয়া, আর তার জন্যই সে পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের হাতে মুঠোয় করে রেখেছে। তার সাথে আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া পাঙ্গা নেওয়ার মতন সাহস করে না, আর সে তার সাথে লড়াই করতে চলেছে। আকাশের ভয় যেন ক্রমশ বেড়েই চলেছে, তবে ভয়টা সে নিজেকে নিয়ে পাচ্ছে না, তার ভয়টা হচ্ছে অন্য জায়গায়। সে মরে গেলেও কোনো আপত্তি নাই, কিন্তু তার পরিবারের কোনো ক্ষতি না হওয়াই চাই। সে তার মা বোনকে অনেক বেশি ভালোবাসে। ভাই ভয়ের কিছু নাই, মাথা ঠান্ডা করে কাজ নিলেই সব হয়ে যাবে। আকাশের চোখে পানি চলে আসে, তার মা বোন আর ইদনির কথা ভেবে সে কান্না জড়িত কণ্ঠে রকিকে বলে, রকি ভাই, আমার একটা আবদার রাখতে হবে আপনাকে। কি আবদার? ভাই, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি আমার মা বোনকে নিজের দেশে নিয়ে চলে যাবেন, কারণ তাদের কিছুই হওয়া চাই না। আর বিশেষ করে ইদনিকেও সাথে নেবেন, কারণ মেয়েটাকে আমি খুব ভালোবাসি রকি ভাই। এমনিতেই মেয়েটাকে তার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমি তার সাথে। এর উপরে যদি আমার কারণে আলফা তার কোনো ক্ষতি করে বসে তাহলে আমি সেটা মরে গিয়েও মানতে পারবো না। প্লিজ ভাই, আপনি তাদের দেখাশোনা করে রাখবেন। আমার কারণে ইদনির কিছু হওয়া চাই না। ভাই, মেয়েটাকে আমি আমার নিজ জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নিজের জীবনের বিনিময়ে হলেও আমি তাকে রক্ষা করতে চাই। আমি মরে যাই তাতে কোনো আফসোস নেই আমার, কিন্তু তার কিছু হলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। প্লিজ ভাই, আপনি তাদেরকে আপনার হেফাজতে রাখবেন। আকাশ রকিকে এসব বলতে বলতে কান্না করে দেয়। তার কান্নার আওয়াজ রকি ফোনের অপর প্রান্ত থেকে শুনতে পাই। তার ভয়টা যেন আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আরে আকাশ ভাই, আপনি শান্ত হন প্লিজ, কান্না করিয়েন না আপনি। ইনশাল্লাহ আপনার কিচ্ছু হবে না, বরং আপনি তাদের পরাজয় করবেন। আর আপনার কিছু হোক বা না হোক, আমি এখন থেকেই আপনার মা বোন আর প্রিয় মানুষের জিম্মাদারি নিচ্ছি। আমার জীবন থাকতে তাদের কোনো ক্ষতি হতে দিব না আমি। ধন্যবাদ ভাই। আকাশ ভাই, আমি বলছি আপনি পারবেন। আপনি সমস্ত ভয়ভীত দূর করে পারফেক্ট একটা প্ল্যান করেন তাদেরকে শেষ করার। আলফা কিছু করার আগেই অগ্রসারিতভাবে আপনি তার উপরে হামলা করেন, তাহলে সে জয়ের মুখ কোনোদিনই এই দেখবে না। ঠিক আছে ভাই। তাহলে এখন ফোন রেখে শান্ত মাথায় প্ল্যান সাজান। আকাশ ফোন রেখে চুপচাপ বারান্দায় বসে আছে। সে বারান্দায় বসে বসে আলফার বিরুদ্ধে প্ল্যান করে। তার প্ল্যানটা রকির কথা মোতাবেক এই সাজায়। সে আলফার কিছু করার আগে তার উপরে হামলা করার পরিকল্পনা করে। আগামীকাল সকালে সে আলফার উপরে হামলা করবে। সমস্ত কিছু মাথায় সেট করে নেয়। এসব নিয়ে ভাবতে ভাবতে সারাটা রাত ঘুম না গিয়ে বারান্দায় কাটিয়ে দেয়। পরে সকাল হতেই রুমে চলে আসে। সে রুমে এসে দেখে ইদনি ঘুমিয়ে আছে। সে চুপচাপ ইদনির পাশে বসে, তারপর আলতো করে ইদনির মাথায় হাত বোলাতে থাকে। ইদনির মাথায় হাত বোলাতে বোলাতে তারও ঘুম পেয়ে যায়, তাই সে নিজেই অজান্তেই ঘুমিয়ে পড়ে।
যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় ইদনি তাকে ডাকছে। এই যে উঠুন, আমার স্কুলের সময় হয়ে এসেছে, আমায় তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসুন। আকাশ ঘুম থেকে উঠে ইদনির কথা শুনে চমকে যায়, কারণ ইদনি আজ তাকে নিজেই বলেছে স্কুলে দিয়ে আসতে। সে অবাক করে ইদনিকে কিছু বলে না। ইদনির কথা মতন চুপচাপ উঠে রেডি হয়ে দিয়ে আর ইদনিকে স্কুলে দিয়ে আসে। আর সাথে সে 4 জন গার্ডকেও অন্য গাড়ি নিয়ে স্কুলে আসতে বলে। সে এখন কোনোভাবে রিস্ক নিতে চায় না, কারণ তার প্রতিপক্ষ এখন যে কোনো সময় তাদের উপরে হামলা করতে পারে। তাই গার্ডকে স্কুলে কড়া পাহারায় থাকতে বলে। পরে সে সেখান থেকে সোজা তার ছেলেপেলের কাছে চলে যায়। তারপর সবাইকে তৈরি হতে বলে লড়াই করার জন্য। আকাশ সবাইকে জানিয়ে দেয় আগামীকাল তারা সবাই আলফার উপরে হামলা করবে, আর আজকের মধ্যেই তাদের লোকেশন খুঁজে বের করতে হবে। আকাশের কথা শুনে ফরিদ তাকে বলে, ভাই তাদের লোকেশন কি করে বের করব? তাদের কোনো ইনফরমেশন এই তো নেই আমাদের কাছে। ফরিদ, তাদের ইনফরমেশন আমার কাছে আছে। আমি তোদের সবার ফোনে কিছু ছবি পাঠাচ্ছি, তোরা সবাই সেই ছবিগুলো দেখে চিনতে পারিস কিনা যে তারা এখন কোথায় অবস্থান করছে। আকাশ সবাইকে ছবিগুলো পাঠায়। সবাই ছবিগুলোকে ভালো করে দেখতে থাকে। তখনই তাদের থেকে একজন বলে ওঠে, ভাই আমি এই লোকেশনটা চিনি। এই লোকেশনটা হচ্ছে চৌধুরীনগর। চৌধুরীনগরের 18 তলা একটা বিল্ডিংয়ের কাজ চলছিল, কিন্তু সেটা এখন বন্ধ। কোনো না কোনো কারণে এই পিকগুলা সেই বিল্ডিংয়ে তোলা হয়েছে, কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে একটা টাওয়ার দেখা যাচ্ছে, যেটার পাশে হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি। এই তো এবার জমবে খেলা। আগামীকাল এই লোকেশনে গিয়ে হামলা করব সকলে মিলে। আকাশ তারপর সবার সাথে মিলে পরিকল্পনা করে যে কে কিভাবে হামলা করবে আর কে কোন পজিশনে থাকবে। অন্যদিকে ইনি স্কুলে এসে প্রতিদিনই নেয় টিফিন ব্রেকে সেই ছেলেটার সাথে কথা বলে। গাইড আজকেও ইনি আর সেই ছেলেটার ফলো করে। এদিকে আকাশ তার সমস্ত প্ল্যান সবাইকে বুঝিয়ে দিয়েছে। সে সমস্ত কিছু শেষ করে বেশ রাত করে বাড়ি ফিরি। ইদনি দিয়া রুমে বসে বসে তার সাথে গল্প করছিল। তখনই গার্ড আকাশকে দেখতে পেয়ে তাকে বলে, ভাই আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু সাইডে আসুন। আকাশ গার্ডের কথা মতন বাড়ির পাশে একটা খালি জায়গায় যায়। আর এই গার্ডটা সে যে কিনা ইদনির পরকীয়া সম্পর্কে জানে। বলো। ভাই জানি না আপনি কি মনে করবেন, হয়তোবা আমার উপরে চরম রেগে যেতে পারেন, কিন্তু তাও আমার আপনাকে আজ কথাগুলো বলতেই হবে, না হয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে কি কথা বলবে তো? ভাই ভাবি স্কুলে একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে। কি? ভাই সত্যি, আজ কয়দিন যাবৎ তাদের এই সমস্ত কিছু আমি নোটিশ করছি। আপনি হয়তো আমার কথা বিশ্বাস না করতে পারেন, কিন্তু আমার কথাগুলো সত্যি। তাহলে তুমি এসব আমায় আগে জানাওনি কেন? ভাই আমি শুরুতে ভেবেছি ভাবি শুধরে যাবে, আর তাছাড়া ভাবির বিষয়ে আপনার সাথে এসে কথা বলার মতন সাহস করতে পারছিলাম না আমি, কিন্তু আজ আর না বলে পারলাম না। ভাই সাহস করে এসে বলেছি। এসব চলছে আমার পেছনে পেছনে, তাই তো বলে ইদনির এতটা পরিবর্তন কেন? তবে আমার কেন জানি এখনো তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ভাই আমি জানতাম আপনার বিশ্বাস হবে না, তাই আমি অনেক কয়টা ছবি তুলে রেখেছি তাদের। গার্ড নিজের ফোনে তোলা ছবিগুলো আকাশকে দেখায়। আকাশ ছবিগুলো দেখে কিছু বলার মতন ভাষা হারিয়ে ফেলে। তাও সে গার্ডকে বলে, আচ্ছা আমি দেখছি, তুমি তোমার কাজে যাও। গার্ড চলে যায়। গার্ড যেতেই আকাশ ধূপ করে মাটির মধ্যে বসে কান্না করে দেয়। তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে ইদনি সম্পর্কে এসব জেনে। ইদনি, তুমি কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমার মতের বিরুদ্ধে তোমার বিয়ে করছি, কিন্তু কখনো তো তোমার উপরে জুলুম ও অত্যাচার করিনি, কখনো তোমার শরীরের উপর নিজের খায়েশ অধিকার ফেলাইনি। তাও তুমি আমার সাথে এমন করলে। ইদনি, কিসের কমতি রেখেছি তোমার? আমার জানা মতো কোনো কিছুরই কমতি ছিল না, তাও তুমি আমায় এভাবে ঠকালে। বলো কেন ঠকালে তুমি আমায় এভাবে? আকাশ এসব বলতে বলতে কান্নায় মশগুল হয়ে পড়ে। আকাশ অনেকটা ভেঙে পড়ে ইদনির এমন আচরণে। আগামীকাল তার এত বড় একটা লড়াই, আর আজকে ইদনি তার ভিতর থেকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যেখানে ইদনি তার পাশে থাকার কথা ছিল, সেখানে ইদনি তাকে ভিতর থেকে মেরে ফেলেছে। সে ঘন্টা খানিক মাটিতে বসে কান্না করে, তারপর কোনোভাবে নিজেকে সামলে নেয় আর মনে মনে ঠিক করে ইদনিকে সে সেই ছেলের হাতে তুলে দিবে। ইদনি, আমি তোমার সেই ছেলের হাতে তুলে দেবো,
আমি চাই না তুমি আমার সাথে থেকে কষ্ট পাও। আমি জানি তুমি আমায় অনেক বেশি ঘৃণা করো, কিন্তু ঘৃণার পরিমাণটা যে আমার চিন্তা ভাবনার চাইতে 1000 গুণ বেশি, তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তাই তোমায় আমি আমার কাছে না রেখে দূরে ঠেলে দেব। যাও, তুমি উড়ে যাও তোমার খোলা আকাশে। তোমার বন্দি খাঁচায় রেখে কেউ ভালোবাসবে না, তোমার আর বন্দি খাঁচায় আটকে রেখে কেউ ভালোবাসার দাবি করবে না। মুক্ত করে দেব তোমায় আমি। আজ রাতেই আমি রকি ভাইকে জানিয়ে দেব তোমার কথা। আমি যদি আগামীকাল লড়াইতে গিয়ে নিজের প্রাণ হারাই, তাহলে তিনি যেন তোমার সেই ছেলের সাথে মিলিয়ে দেয়। আকাশ চোখ মুখ মুছে নিয়ে সোজা বাসায় প্রবেশ করে, তারপর নিজের রুমে প্রবেশ করে। আকাশ বাসায় এসে সে দেখতে পেয়ে ইডনি দিয়া রুম থেকে নিজের রুমে চলে আসে, কিন্তু সে আকাশের সাথে কোনো কথা বলে না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। এদিকে আকাশও তাকে কিচ্ছু বলে না। সে পকেট থেকে ফোন বের করে বালিশের পাশে রাখে, আর কোমর থেকে মেশিনটা বের করে তার মাথার কাছে তোষকের নিচে রাখে, যেটা সে প্রতিদিনই করে। পরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসে, পরে এসে সেও চুপচাপ শুয়ে পড়ে কোনো কথাবার্তা ছাড়াই। তারপর বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে ইডনির কথা লিখে রকিকে একটা টেক্সট পাঠায়। তারপর ফোনটা আবার বালিশের পাশে রেখে চুপচাপ চোখ মুখ বুজে শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম নেই। আর সারা রাত তো হয়তো তার ঘুম হবে না। অন্যদিকে ইডনি ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। এভাবেই সকাল হয়ে যায়। ভোরবেলায় এসে আকাশের চোখ লাগে, কিন্তু তার চোখের পাতা বেশিক্ষণ সে একত্রে রাখতে পারে না। নানান চিন্তায় তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে ইডনি বিছানায় নাই, কিন্তু সে তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ঘুম থেকে জেগেছে দেখতে পেয়ে ইডনি রুম ছেড়ে নিচে চলে যায়। আকাশ বেশ অবাক হয় ইডনির আচরণে, কিন্তু সে কোনো ধরনের রিয়াক্ট করে না, ওয়াশরুমে চলে যায়। পরে ফ্রেশ হয়ে এসে আপন মনে তোষকের নিচ থেকে মেশিনটা কোমরে গুজে নিয়ে লড়াই করার জন্য প্রিপারেশন নেয়। তারপর নিচে চলে আসে। নিচে এসে দেখে ইডনি আর দিয়া বসে বসে গল্প করছে। কিরে দিয়া, স্কুলে যাবে না? না ভাইয়া, আজকে স্কুলে যাব না। কিন্তু কেন? ভাবির নাকি আজ কেন জানি স্কুলে যেতে ইচ্ছে করছে না, আর আমারও শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, আজ যেতে হবে না স্কুলে। তারপর আকাশ আর কাউকে কিচ্ছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইডনি আকাশে বেরিয়ে যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এদিকে আকাশ তার ছেলেপেলের কাছে আসে। পরে সবাই অস্ত্রশস্ত্র নিয়ে চৌধুরীনগর রওনা হয় আলফাকে মারার জন্য। চৌধুরীনগরে সে বিল্ডিংয়ের সামনে গিয়ে আকাশে প্রাণ মোতাবেক সবাই নিজের পজিশন মতন দাঁড়িয়ে যায় আর পুরো বিল্ডিংটাকে ঘিরে ফেলে। আর আকাশের পাশে ফরিদ আর তার স্পেশাল টিম দাঁড়িয়ে আছে। বিল্ডিংয়ের ভেতর থেকে একটা মেয়ে তার দরবার নিয়ে বের হয় আর আকাশের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশও মেয়েটাকে দেখতে পেয়ে চমকে যায়, কারণ তাকে দেখে কোনোভাবে আকাশে মানুষ মনে হচ্ছে না, তাকে দেখে রক্তচোষা খচ্চর মনে হচ্ছে। চেহারার ধাঁচ ধরনও পিশাচের মতন। মানুষের কোনো আলামত তার চেহারায় নেই, যদিও সে মানুষ, কিন্তু মানুষের মতন একদমই রাখছে না তাকে। আকাশ চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে, আর সেই মেয়েটা তার দরবার নিয়ে আকাশের দিকে এগিয়ে আসতে শুরু করে তাকে এবং তার টিমকে মারার জন্য। কিন্তু আকাশে স্পেশাল টিম তাদের মেরে ফেলে। দুই পক্ষের লড়াইয়ে আকাশে স্পেশাল টিমে দুইজন গুরুতরভাবে আহত হয়। তখনই বিল্ডিংয়ের উপর থেকে কেউ একজন আকাশকে ডাক দেয়। তুই এসে গেছিস? তাহলে রেডি হো মারার জন্য, আমি নিচে আসছি। আকাশ রোগটাকে দেখে চিনতে বাকি নেই সে কে, কারণ রকের পাঠানো ছবি দেখে সে আগেই মানুষটার সম্পর্কে জেনে গেছে। রোগটা হলো আলফা। আলফা একাই নিচে নেমে আসে। তারপর সে আকাশকে বলে, বাহ, তোর তো দেখি কলিজা আছে। তুই আমাকেই মারার জন্য চলে এসেছিস, আর তাছাড়া আমার লোকেদেরও ঘায়েল করেছিস। কলিজা আছে দেখেই তোকে টপকাতে এসেছি, না হয় চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতাম। আর তোর লোকজন কেন, তোকেই তো টপকে দিবে একটু পর। আকাশের কথা শুনে আলফা অট্ট হাসি দিয়ে তাকে বলে, এই কয়েকজনকে মেরেই তোর এত বাহাদুরি? আকাশ আলফার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে ভেবেছে সে আলফা টিমে সবচাইতে শক্তিশালী লোকগুলোকে মেরে ফেলেছে, কিন্তু তার ধারণা ভুল। কিরে, আমার কথা শুনেই ঘাবড়ে গেছিস? আলফা, ঘাবড়ায় আর যাই করি, তবে একটা কথা জেনে রাখ, তুই
তোর মৃত্যু ভয় আছে, কিন্তু আমাদের নেই। তোকে না মারা পর্যন্ত বা নিজেরা না মারা পর্যন্ত এখান থেকে কেউ যাচ্ছে না। কেউ বলতে ঠিক বুঝলাম না। তোর এই কজন লোক ছাড়া এখানে আর কে আছে? একটু ভালো করে চোখ পাকিয়ে দেখ। আকাশের কথা শুনে আলফা আবার একটা অট্ট হাসি দেয়। আমার দেখার প্রয়োজন নেই। তোর লোকজন কোথায় তুই নিজেই ভালো করে দেখ। আকাশ আলফার কথা মতন আশেপাশে নজর ঘোরাতে দেখতে পায় সে যাদেরকে চতুর্পাশে সেট করেছিল তাদের সবার গলায় আলফা লোকজন গুড়ি থেকে ধরে রেখেছে। এমন দৃশ্য দেখে আকাশ আরো ঘাবড়ে যায়। কিরে, কিছু দেখতে পেলি? তুই কি ভেবেছিস যে আমি কাঁচা খেলোয়াড়? আমি তোর প্ল্যান সম্পর্কে জানবো না? শোন, পাকিস্তানের রাফি তার যেই ছেলেকে আমার দলে ভিড়িয়েছে তাকে আমি টাকা খাইয়েই আমার পক্ষে করে রেখেছি, আর সে আমার কথা মতোই রকির কাছে পিক পাঠিয়েছে, আর রকি সেই পিক তোকে দিয়েছে। শোন, তুই এখানে প্ল্যান সাজিয়ে আসিসনি, বরং আমিই তোকে প্ল্যান করে এখানে এনেছি, যাতে করে তোকে মেরে মাটিতে দাফন করতে পারি। তোকে মারার পরপরই রকির কাজ তামাম করব। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার স্বাদ তাকে আমি বুঝিয়ে দেব। আমার ছেলেপেলেকে আটকে রেখেছিস দেখে কি আমরা পিছু হাঁটবো ভেবেছিস? তাহলে সেটাও তোর ভুল ধারণা। হায় রে আকাশ, তোর গলার জোর অনেক বেশি। শোন, তুই আমার সাথে এই জন্মে কেন, আগামী 7 জন্মেও পেরে উঠবি না। আর তার নমুনা তুই নিজের চোখেই দেখতে পাচ্ছিস। তুই আমার ছেলেপেলেকে মেরেছিস ভালো কথা, কিন্তু আমি তোর কোনো ছেলেপেলেকেই এখনো মারিনি, কারণ আমার ক্ষমতা কতটুকু সেটা তোকে দেখানোর আছে। তো তোর জন্য একটাই পথ আছে বাঁচার, না হয় তোদের সবাই মারা পড়বি। আমার এক ইশারায় তোদের সমস্ত ছেলেপেলের গলা তাদের শরীর থেকে আলাদা হয়ে যাবে, সাথে তুইও তো মারা পড়বি। তাই ভালোই এসে আমার পায়ে ধরে মাপ চেয়ে নিজের জীবন বাঁচিয়ে নে, না হয়তো সত্যিই অনেক ভয়ঙ্কর মৃত্যু হবে তোদের। আলফার কথা শুনে আকাশে অট্ট হাসি হাসে। তারপর সে আলফাকে বলে, আলফা, তুই এখনো বাংলার মানুষকে ভালো করে চিনিস না। তারা মল্ল কারো কাছ থেকে মাথা নিচু করে না, আর সেখানে তুই তো বাইরের পাবলিক। তোর সামনে তো ভুলেও মাথা নিচু করব না, দরকার হলে মরে যাব, তাও তোর কাছে মাথা নিচু করব না। ঠিক আছে, তাহলে মর। তোদেরকে মারার জন্য উপর থেকে মৃত্যুর ফেরেশতাকে মোতায়েন করছি। তারপর আলফা উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। তার সাথে সাথে বিল্ডিংয়ের উপর থেকে ভয়ঙ্করভাবে লাফিয়ে অনেক কয়জন মানুষ নিচে নামে। তার নিচে লাফিয়ে নেমে সবাই একজোট হয়ে যায়। তাদের সবার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশ সেই মেয়েকে দেখে বুঝতে বাকি নেই যে এটাই সেই আসল নরপিশাচ, যে কিনা তাদের সবাইকে কামড়ে মেরে ফেলার প্রশিক্ষণ দেয়। তখনই আলফা নিজের গলার নিচে নিজের হাত দিয়ে কেটে ফেলার ভঙ্গিমা করে, যাতে করে তার লোকেরা বুঝে যায় যে সামনের রোগগুলোকে খতম করতে হবে। তাই তার মুহূর্তের মাঝে আকাশের রোগের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে আকাশে স্পেশাল টিমের অনেকে আহত হয়। কিন্তু আলফা দলের অনেক কয়েকজনকে আকাশের ছেড়ে পেরে একদম মেরে ফেলে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে, কারো চাইতে কেউ কম না। কিন্তু টেকনিক করে আকাশের ছেড়ে পেরে আলফা সেই ভয়ঙ্কর রক্তশোষাগুলোকে মেরে ফেলে। কিরে, আর কেউ বাকি নেই? থাকলে তাদেরকেও পাঠা। সে তোর চিন্তা করতে হবে না, তুই তোর মানুষদের পাঠা। আলফা আবার ইশারা করে উপরের দিকে। তখন আরও একদল লাফিয়ে নিচে নেমে আসে। এদিকে আকাশের টিমের লোকজন আছে মাত্র 6-7 জন। তাই আকাশ নিজেও মাঠে নামার প্ল্যান করে। তাই সে কোমরের হাতে মেশিন বের করে, কিন্তু সে দেখতে পায় কোমরে খালি, তার মেশিনের কভারই আসছে, কিন্তু তার মধ্যে মেশিন নাই। এটা দেখে আকাশের মাথা পুরো খারাপ হয়ে যায়। সে ভেবে পায় না যে তার এখান থেকে কে মেশিন সরিয়েছে। তখনই তার মনে পড়ে ইদনি আজ সকালবেলায় তার মাথার সামনে দাঁড়িয়েছিল, তার মানে সেই সরিয়েছে। আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতে আলফার লোকজন তার উপরে হামলা শুরু করে দেয়। আলফার লোকজন আকাশের বাকি 6-7 জন লোককেও মেরে মাটিতে শুয়ে দেয়। ফরিদও গুরুতর আহত। আকাশের অবস্থা বেশি একটা ভালো না। তখনই আলফা আদেশ করে সবাইকে পিছনে হাঁটার জন্য। তার আদেশ মোতাবেক সবাই পিছনে চলে আসে। আর তখনই আলফা আকাশের পায়ের মধ্যে গুলি করে, যার ফলে সাথে সাথে আকাশের কিরে বীর বাহাদুর, কেমন লাগলো এখন তোর? আগেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিস না, আমার পায়ে ধরে নিজের জীবনটা বাঁচিয়ে নে, কিন্তু তুই তো সেটা করলি না। বরং তুই আমার কথায়
তোয়াক্কাই না করে আমার সাথে ফাইট শুরু করলি। শান্তি হলো তো এখন তোর? আকাশ আরফার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে উত্তর দেওয়ার অবস্থায় নেই। সে চুপচাপ পা ধরে বসে আছে। ঠিক সেই সময় হুট করে কোথা থেকে যেন ইদনি চলে আসে। ইদনিকে দেখে আরফার নজর ইদনির দিকে পড়ে, তাই সে ইদনিকে বলে, কিরে, তুই আবার কোন ক্ষেতের মূলা রে ভাই? আমি কোনো ক্ষেতের মূলা না। আমি কে সেটা তুই জেনে যাবি, কিন্তু তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোর কত বড় সাহস যে তুই আমার স্বামীর গায়ে আঘাত করেছিস। তোকে তো আমি ছাড়বো না। আর শুধু তোকে একা নয়, আমার ভালোবাসার মানুষকেও যে তুই মারতে এসেছিস তা সবাই আজকে নিজের চেষ্টা দেখতে পাবি। ও, তার মানে তুই এই বীর বাহাদুরের বউ? যাক যাক, ভালোই হয়েছে, ভালোই তুইও এখানে এসেছিস। বীর বাহাদুরের সাথে তোর খেলো খতম করে দিব। আমাকে মারার আগেই তোর সামনে আজরাইল এসে হাজির হবে। বাহ, বড় বড় ডায়লগ ছাড়িস তোরা বউ জামাই। ভালো লাগলো তোদের ডায়লগ শুনে। চালিয়ে যা, চালিয়ে যা। ইদনি আর কিছু বলে না আরফাকে। সে বাঁকানো একটা হাসি দিয়ে হাত উপরে উঠে ঘোরাতে শুরু করে। তার মধ্যে আরফার খুলি উড়ে যায় আর সে ড্রাম করে মাটির উপরে নিজের দেহটা নিয়ে আছড়ে পড়ে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়, বিশেষ করে আকাশ। সে চোখ বড় বড় করে ইদনির দিকে তাকিয়ে আছে। সে যেন কিছু বুঝে উঠতে পারছে না। তখনই ইদনি আবার বলে ওঠে, সবাই নিজের ভালো চাস তো আমার স্বামীর আশপাশ থেকে পালা, না হয় কখন কে তাদের বয়সের মতন তাদের খুলিয়ে উড়িয়ে দেয় তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ইদনির কথায় আরফার লোকজন সবাই ভয় পেয়ে যায়, তাই তারা আকাশের লোকজনকে ছেড়ে দিয়ে সবাই তার সামনে এসে জড়সড় হয়ে দাঁড়ায়। আর ইদনি শাড়ির ভিতর থেকে গুড়িটা বের করে আরফার দেহের সামনে এসে দাঁড়ায়। তারপর আরফার মৃতদেহের মুখটা টেনে ধরে তার মুখে ফায়ার করে গুড়িয়ে সব কয়টা বুড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর সবাইকে চেঁচিয়ে বলে, দেখি কার কত ক্ষমতা আছে। আমার স্বামীর গায়ে হাত দে তোরা। আমার ভালোবাসার কসম, কেউ জীবিত ফিরতে পারবি না। আর ইদনির কথা শুনে সবারই করে যা ধুপধুপ করতে শুরু করে, তাই কেউ আকাশের সামনে আসার সাহস করে না। তাই ইদনি আবার বলে, তোরা নিজের জীবন বাঁচাতে চাস তো এই দেশ ছেড়ে পালা, না হয় কিন্তু তোদের অবস্থাও খারাপ করে ছেড়ে দেব। ইদনির কথা শুনে আরফা ছেড়ে পেরে পালাতে শুরু করে। এদিকে ইদনি আকাশকে এসে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর আকাশকে বলতে থাকে, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দিন। ভুলের বিষয়টা না হয় পরে দেখব, কিন্তু আগে এটা বলো যে তুমি আমার এসবের বিষয় জানলে কি করে, আর তুমি কাদেরকে দিয়ে আলফাকে মেরেছো? আপনি গত পরশু রাতে যখন রকি না কার সাথে যেন কথা বলেছিলেন, তখন আমি আপনার সমস্ত কিছুই শুনেছি। আর তখন এই বুঝতে পেরেছি যে আপনি আমার কথাটা ভালোবাসেন। তাই সেদিন আপনার সাথে সাথে আমিও প্ল্যান সাজাই আপনার শত্রুকে মারার জন্য, কারণ সে আমার প্রিয় মানুষকে মারতে দেশে এসেছে। তাই আজ সকালে আপনার তোষকের নিচ থেকে পিস্তলটা সরিয়ে ফেলি আমি, কারণ তাকে আমি মারবো বলেই ঠিক করে নিয়েছিলাম। তবে তার সম্পর্কে কিছুই জানতাম না আমি, তাই আজকে স্কুলে না গিয়ে আপনার পিছু নিয়েছি। পরে আপনার পিছু নিতে নিতে এখানে এসে পৌঁছেছি। আর আমার সাথে সাথে আমার সাহায্যকারীরাও এসেছে, যে কিনা আপনার শত্রুর মাথায় গুলি করেছে। সে কি করে আর কোথায় পেয়েছো তাকে তুমি? ওই যে দেখেন, টাওয়ারের উপরে গুলি নিয়ে বসে আছে। আর সে হলো আমার গ্রামের একজন সন্ত্রাস। তবে সে আমায় অনেক ভালোবাসে। তাই সে আমার কথায় আপনাকে বাঁচাতে এসেছে, কারণ আমার জন্য সে সবকিছুই করতে পারে। আমার যখন আপনার সাথে বিয়ে হয় তখন সে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে ভালোবাসি না বিধায় না করেছিলাম আর বলেছিলাম কোনো হামাজ্ঞা না করতে। তাই সে তখন কোনো হামাজ্ঞা করেনি। সে সেদিনও আমার কথা শুনেছে, আজও সে আমার কথাই এখানে এসেছে। সবই ঠিক আছে, আমায় বাঁচিয়েছো, ভালো কথা, কিন্তু আমায় এভাবে না ঠকালেও চলতো। তবে সমস্যা নেই, হয়তো কিছু সময়ের মাঝে বাইরের যন্ত্রণা আমার দেহ প্রাণ হারাবে। তারপর তুমি তোমার স্কুলে সেই ছেলেটার কাছে চলে যেতে পারবে। কেউ তোমার আর জ্বালাবে না, আমার গার্ডরা তোমার অপারেশন করাবে না, আর নালিশ তো করবেই না তোমার নামে।
ইতনি আকাশের কথা শুনে সজোরে কান্না করে দেয়। সে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে আকাশকে। তারপর তাকে কান্না করতে করতে বলতে থাকে, না, আপনার কিছু হতে দিব না আমি। আমি আপনাকেই ভালোবাসি। আমি সেই ছেলেকে ভালোবাসি না। আমি শুধু রাগের বশে সেই ছেলের সাথে কথাবার্তা বলেছিলাম, কিন্তু আমার মনে তাকে নিয়ে গভীর কোনো ফিলিংস ছিল না। প্লিজ আপনি আমায় মাফ করে দিন। বরং ভুলটা আমি করেছি যে তোমার জোর করে গিয়ে বিয়ে করেছি। আমি তোমার জোর করে বিয়ে করে ভালোবাসার চেষ্টা করেছি, তাই তুমি তোমার কাজটাই করেছো। তুমি আমায় রেখে পরকীয়ায় লিপ্ত হয়েছো, তবে তোমার কাজ করলেও সেটা আমার পক্ষে মানা সম্ভব না। না না, আপনি কোনো ভুল করেননি। আপনি আমায় বিয়ে করে ঠিকই কাজ করেছেন। আমি আপনার পা দুটো ধরে ক্ষমা চাইছি। আপনি প্লিজ আমায় মাফ করে দিন। আপনি বিশ্বাস করুন, সেই ছেলের সাথে রিলেশনে জড়াইনি। সবটাই ছিল আমার রাগ। জাস্ট তার সাথে শুধু আমি কথা বলেছি, এছাড়া কিছুই না। আকাশ ইতনিকে আরও কিছু বলে না। সে একটা মুচকি হাসি দেয়। পরে তার চোখ তো অফ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার পাশে তার মা এবং ইতনি বসে আছে। ইতনি আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে কান্না করতে করতে সকলের সামনে আকাশের কপালে গালে পাগলের মতন চুমে খেতে আরম্ভ করে। আকাশ ইতনির আচরণ বেকুব হয়ে যায়, কিন্তু সে কোনো ধরনের রিয়াকশন করার মতন অবস্থাতে নেই। তবে তার খুব হাসি পাচ্ছে ইতনির পাগলামি দেখে। তখনই আকাশের আম্মু বলে ওঠে। আকাশের মায়ের কথায় আর ইতনির পরিবর্তন দেখে সে তাকে মাফ করে দেয়। এইভাবেই হসপিটালে অনেক কয়েকদিন কেটে যায়। আকাশ এখন পুরোপুরি সুস্থ। সে আগে হাঁটাচলা করতে পারতো না, বাট এখন আগে নেয় হাঁটাচলা করতে পারে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। আকাশকে বাসায় আনা হয়েছে আজ 1 সপ্তাহ। সে এখন পুরোপুরি আগের ন্যায় সুস্থ হয়ে গেছে। যদিও সে 1 সপ্তাহ আগে সুস্থ হয়েছে, তবুও সে এই 1 সপ্তাহ বাসায় রেস্টে ছিল। হসপিটাল থেকে নিয়ে শুরু করে বাসায় এনেছে পর্যন্ত ইতনির পা যেন থামাথামি নেই। সে আকাশের সমস্ত ভালো মন্দের দেখভাল করায় 24 ঘন্টায় নিয়োজিত। এসবের মাঝে ইতনি স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ, তাই আকাশটাকে বড় স্কুলে যেতে। তুমি আবার স্কুলে যাতায়াত শুরু করো। ঠিক আছে। আকাশের কথা মতন ইতনি স্কুলে যায়, কিন্তু সে ছেলেটা ইতনিকে এতদিন পরে দেখতে পেয়ে তাকে পাগল বানিয়ে ফেলে। কিন্তু ইতনি তার সাথে কোনো ধরনের কথাই বলে না। কিন্তু ছেলেটাও নাছরবান্দা, সে ইতনির পিছনে পড়ে আছে। তাই ইতনি সে ছেলেটাকে বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে দেখা করতে। তারপর ইতনি সেদিন বাসায় এসে আকাশকেও বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে স্কুলে একটু দেখা করতে। পরের দিন টিফিন ব্রেকে সে ছেলেটা ইতনির জন্য একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আকাশও ইতনির কথা মতন স্কুলে যায়। টিফিনের সময় ইতনি আকাশকে সে ছেলেটার সামনে নিয়ে গিয়ে বলে, আমি বিবাহিত। উনি হচ্ছেন আমার স্বামী। ইতনি ছেলেটাকে 2টা কথা বলে তার সামনে। আকাশের ঠোঁটে কিস করতে করতে আরম্ভ করে। ইতনির আচরণে ছেলেটা যাবো বুঝে নিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটা সেখান থেকে চলে যেতে ইতনি আকাশকে ছেড়ে দেয়। ইতনির এমন আচরণে আকাশ হাসতে হাসতে তাকে বলে, মানুষের সামনে এমনটা করা কি খুব প্রয়োজন ছিল? অনেক প্রয়োজন ছিল, কারণ আমি এতদিন স্বামী কি জিনিস তার মূল্য বুঝিনি। তাই এখন থেকে মূল্য বোঝার ট্রাই করব, আর সব জায়গায় আপনার স্ত্রীর কর্তব্য পালন করব। আমি হারাতে চাই না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি আপনাকে, আর আমার ভালোবাসা আমি মানুষের সামনে হোক বা অগোচরে হোক তা প্রকাশ করায় কমতি রাখবো না। যেখানেই প্রয়োজন হবে সেখানেই ব্যবহার করব। ইতনির কথা শুনে আকাশের ভিতরে খুশির জোয়ার বইতে শুরু করে, কারণ ইতনি আর আগের মতন নেই। সে সত্যি এখন তার মনের মতন হয়ে গিয়েছে। তাই আকাশ তাকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে নেয়। তারপর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, একদম বউ ভাব চলে এসেছে তোমার মাঝে। এখন খালি একটা বাচ্চার মা বানিয়ে দিলেই তুমি পরিপূর্ণ হয়ে যাবে। আকাশের কথা শুনে ইতনি লজ্জায় লাল হয়ে যায়। তার উপরে আকাশ থেকে আরো লাল করে দেয়। আজ রাতটা আসুক খালি, তারপর তোমার লজ্জা ভাঙ্গে বাচ্চার মা বানিয়ে দেবো তোমায়। ইতনি লজ্জার কারণে চোখ মুখে কোনো কিছু দেখতে পাচ্ছে না, তাই সে আকাশের শার্ট খামচে ধরে তার বুকে মুখ লুকায়। তারপর আকাশকে বলে, প্লিজ এখন আর লজ্জা দিয়েন না, রাতেরটা রাত যাবে। আকাশ তাকে আর কিছু না বলে নিজেও 2 হাত দিয়ে ইতনিকে জড়িয়ে ধরে। তখনই দিয়া সেখানে চলে আসে। দিয়া এসে আকাশ আর ইতনিকে রোমান্টিক অবস্থায় দেখতে পেয়ে বলে,
আকাশ আর ইদনি দিয়ার কথা শুনে ব্যাপক লজ্জায় পায়। তাই তাড়াতাড়ি দুজনকে ছেড়ে দিয়ে দুই দিকে চলে যায়। ইদনি ক্লাসে চলে যায় আর আকাশ গাড়ি নিয়ে অন্য কোথাও। কিন্তু কথাটা হচ্ছে আজ রাতের ইতিহাস নিয়ে। ইদনি আর আকাশ কীভাবে ইতিহাস রচিত করবে সেটাই এখন আসল বিষয়। কিন্তু এই বিষয়ে তো পাঠক পাঠিকাদের কিছুই বলা যাবে না। সো সবাই কার্তি মানেন ইদনি আর আকাশ ইতিহাস রচালে সেটা তাদের ইতিহাসের পাতায় যোগ হবে। কিন্তু পাঠক পাঠিকারা সেসব শুনে রুষ্ট হয়ে যাবে। তাই আর বেশি কিছু বলবো না, কারণ পার্সোনাল আলাপ আলোচনা কারো সামনে করতে নাই। তাই বিদায় নিচ্ছি।